হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস মুভির এক্সপ্লেনেশন। এটা একসময় সর্বোচ্চ আয় করে হিন্দি সিনেমা ছিল, যার IMDb রেটিং হচ্ছে 8.4 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে রাজকুমার হিরানি। ইঞ্জিনিয়ারিং পড়তে আমরা তো অনেকেই কলেজে ভর্তি হই। হোস্টেল জীবনটা আলাদা একটা অভিজ্ঞতা তৈরি করে। মুখস্থ বিদ্যা দিয়ে কখনো যে ভালো কিছু করা যায় না, সেটাই এই মুভিতে দেখবো। আমি মনে করি এই মুভিটি সকল শিক্ষার্থীদের দেখা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা প্লেন যাত্রা শুরু করে। প্লেনের ভেতর ফারহান কুরেশিকে দেখি। ফারহানকে কেউ ফোন করে কিছু একটা বলে। এই শুনে ফারহান প্লেন থেকে নামার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে প্লেন আকাশে উড়াল দেয়। একটুবার ফারহানের বুকে ব্যথা শুরু হয় এবং ফারহান সোজা নিচে পড়ে যায়। ফারহানের এমন অবস্থা দেখে প্লেন আবারও আগের জায়গায় ল্যান্ড করে। ফারহানকে তাড়াতাড়ি করে মেডিকেল টিম হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ফারহান চোখ খোলে এবং হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ফারহান সবাইকে দেখায় যে আমি ঠিক আছি। আসলে ফারহান প্লেনটিকে ল্যান্ড করতে এমন নাটক করেছিল। ফারহান সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে ফারহান এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। এয়ারপোর্টের বাইরে থেকে ফারহান একটা ট্যাক্সি নেয়। ফারহান তার বন্ধু রাজু রাস্তগিকে ফোন করে। রাজু তখন ঘুমিয়েছিল। ফারহান বলে, চাতুর আমাকে ফোন করে বলেছে রাঞ্চো ক্যাম্পাসে এসেছে, আমি তোর বাসার সামনে যাচ্ছি, তুই তাড়াতাড়ি করে বের হ। এরপর ফারহান ও রাজু ট্যাক্সি করে তাদের ক্যাম্পাসে আসে। তারা দুজনে খুব তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ক্যাম্পাসের ছাদে চলে আসে। ছাদে আগে থেকে চাতুর ছিল। ফারহান চাতুরকে বলে রাঞ্চো কোথায়, কিন্তু চাতুর রাঞ্চোর কথা বাদ দিয়ে তার সফলতার গল্প শোনায়। তার বাড়ি গাড়ি এসব দেখাতে শুরু করে। ফারহান বলে, আমরা কি এসেছি তোমার এসব দেখতে, রাঞ্চো কোথায় সেটাই বলো। তখন চাতুর ক্যালেন্ডারে 5 সেপ্টেম্বর দেখায় এবং বলে, কিছু কি মনে পড়ে? একটু পর চাতুর দেয়ালে থাকা ধুলো মুছে একটা তারিখ দেখায়। এরপর মুভির ছোট্ট ফ্ল্যাশব্যাকে যায়। 10 বছর আগের তারিখে চাতুর বলেছিল 10 বছর পর আমাদের দেখা হবে এবং তখনই দেখা যাবে জীবনে কে কতটুকু সফল হয়েছে। মুভি বর্তমানে আসে। চাতুর বলে, আজ আমি সফল, কই তোমাদের রাঞ্চোর দাস। চাতুরের এইসবে ফারহান খুব রেগে যায় এবং বলে, আমি প্লেন ছেড়ে এসেছি তোমার এসব দেখতে নয়। রাজু বলে, তুমি যেহেতু রাঞ্চোরের ব্যাপারে কথা বলছো, তার মানে তুমি তার ব্যাপারে জানো। চাতুর বলে, হ্যাঁ, সে এখন সিমলায় আছে। পরবর্তীতে তারা তিনজনই সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। ফারহান রাঞ্চো সহ তাদের গল্প বলতে শুরু করে। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। ফারহানের জন্ম 1978 সালে হয়েছিল। জন্মের দিনে ফারহানের বাবা বলে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তারপর কেটে যায় বেশ কিছু বছর। ফারহান ইঞ্জিনিয়ারিং পড়তে ICU তে ভর্তি হয়। ফারহান ক্যাম্পাসের ভেতর আসে। ফারহান নোটিশ বোর্ডে দেখে তার রুমমেট রাজু ও রাঞ্চোর দাস। একটু পর সেখানে মোহন নামের একটা ছেলে আসে। ছেলেটিকে এখানে সবাই মিলিমিটার বলেই ডাকে। মোহন ফারহানের ব্যাগপত্র কাঁধে তুলে তার রুমে নিয়ে যাচ্ছে। মোহন বলে, আমি এখানকার সব কাজ করে থাকি, কাপড় ইস্ত্রি থেকে শুরু করে কোনো কিছু এনে দেওয়া। এরপর তারা রুমে আসে। রুমে আগে থেকে রাজু ছিল। রাজু তখন পূজা বান্ডব নিয়েই ব্যস্ত ছিল। ফারহান এসব দেখে একটু অবাকই হয়। তারপর দুজনই নতুন ভাবে পরিচয় হয়। মোহন বলে, ভাইয়া আমার টাকাটা দিন। ফারহান মোহনকে কিছু টাকা বাড়িয়ে দেয়। বেশি টাকা পেয়ে মোহন বলে, ভাইয়া কখনো প্রয়োজন হলে আপনাদের আমি উপকার করব, আর তাছাড়া আপনাদের সাথে রাতে দেখা হচ্ছে। রাত হলে বড় ভাইয়েরা আদর যত্ন করতে থাকে, কিন্তু আদর যত্নের পদ্ধতিটা একটু আলাদাই ছিল। এখানে সব ফার্স্ট ইয়ারদের প্যান্ট খুলে মাথা নিচু করে সম্মান জানাতে হয়। ফারহান দেখে একটা ছেলে আসছে, আর এই ছেলেটি হচ্ছে রাঞ্চোর দাস। রাঞ্চো বড় ভাইদের এমন খেদমত দেখে খানিকটা অবাকই হয়। তখনই দুজন বড় ভাই রাঞ্চোকে বলে, তাড়াতাড়ি কাপড় খোলো। রাঞ্চোর মনে মনে আলী জুয়েল বলে। কেন আলী জুয়েল বলছে সেটা একটু পরে দেখবো। যাই হোক, এই দেখে এক বড় ভাই চাতুরকে ডাক দেয়। চাতুরকে এখানে অনেকেই সাইলেন্সারও বলে। ভাই বলে, তুমি আমাদের সব নিয়ম রাঞ্চোরকে বুঝিয়ে বলো। চাতুর সবকিছু ইংরেজিতে বলতে শুরু করে, কারণ হিন্দি খুব একটা সে জানতো না। ভাই বলে, তুমি যতটুকু পারো তাকে হিন্দিতে বুঝিয়ে বলো। এই শুনে চাতুর বই দেখে নিয়ম বলতে শুরু করে। এসব দেখে রাঞ্চোর এক প্রকার বিরক্ত লাগে। রাঞ্চো তখনই সেখান থেকে তার রুমে চলে যায়। এই দেখে ভাই খুব রেগে যায় এবং রাঞ্চোকে দরজা খুলতে বলে। ভাই বলে, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে দরজা না খুললে তোমার দরজায় মূত্র বিসর্জন দিব। এরপর ভাই 1 থেকে গোনা শুরু করে। এরই ফাঁকে রাঞ্চো রুমের ভেতর একটি তার চামচের সাথে সেট করে। এরপর চামচটা একটি স্কেলের সাথে বাঁধে। বাইরে ভাইয়ের 10 গুণা শেষ হলে প্যান্ট খুলে প্রস্রাব করতে যায়। তখনই রাঞ্চো দরজা নিচ দিয়ে চামচটি বের করে দেয়। ভাইয়ের প্রস্রাব সোজা চামচের উপর পড়ে, ফলে বিদ্যুৎ শক খায়। ভাইরে ভাই, এটা যন্ত্রণা সেই ভাই ছাড়া আর কেউ বলতে পারবে না। রাঞ্চো ঘর থেকে বের হয়। রাঞ্চোকে দেখে সকলে একটু ভয় পায়। রাঞ্চো তার পানির পট্টি নিয়ে আবারও তার রুমের দরজা লাগিয়ে দেয়। পরের দিন সকালে কলেজের প্রিন্সিপাল সাইকেল নিয়ে আসে। প্রিন্সিপালের নাম ডক্টর ভীরু সহস্রবুদ্ধে। প্রিন্সিপালের থেকে কেউ কোনো ব্যাপারে এগিয়ে গেলে এটা তিনি সহ্য করতে পারেন না। প্রিন্সিপাল সময়ের ব্যাপারে খুব সেন্সিটিভ ছিল, এই জন্য তিনি অটো বোতাম লাগানো শার্ট পরে, এমনকি তিনি টাইটাও অটোই পরে থাকেন। প্রিন্সিপালের মাথা খুব শার্প ছিল, তিনি 2 হাত দিয়ে ম্যাথ সলিউশন করতে পারত এবং প্রতিদিন 7 মিনিটের জন্য ফোন সেভ করে। প্রিন্সিপাল ক্যাম্পাসে আসায়
যায় মহান সব ফার্স্ট ইয়ারদের ডাক দেয়। প্রিন্সিপাল আসার আগে সকলে উপস্থিত হয়ে যায়। প্রিন্সিপাল চাতুরকে বলে এটা কিসের ডিম? চাতুর বলে স্যার এটা কোয়েল পাখির ডিম। প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে কোয়েল পাখির প্রথম সন্তান হওয়ার পর দ্বিতীয় ডিমটি ভেঙে ফেলে। জীবন ঠিক এমনই, প্রথম না হলে কেউ মনে রাখবে না। তোমাদের মতো 4 লাখ শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছিল, তবে চান্স পেয়েছে মাত্র 200 জন। প্রিন্সিপাল যখন এই কথাগুলো বলছিল তখন মোহনও ঠিক একই কথাই নকল করে। এর মানে হলো প্রিন্সিপাল প্রতিবারই ফার্স্ট ইয়ারদের এইভাবেই বলে থাকে। প্রিন্সিপাল বলে আমার নিজের ছেলে 3 বার পরীক্ষা দিয়েছে, তবে সে একবারও চান্স পায়নি। এরপর প্রিন্সিপাল একটা কলম বের করে বলে এটা হচ্ছে স্টোনাস পেন, স্পেস হিসেবে এই পেন ব্যবহার করা হয়। একদিন আমার শিক্ষক আমাকে এই পেন দিয়েছিল এবং বলেছিল তোমার থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট পেলে তাকে এই পেন দিবে, কিন্তু 32 বছর ধরে আমি এমন কোন স্টুডেন্ট পাইনি। এই ব্যাচে কি এমন কোন স্টুডেন্ট আছে এই পেন নেওয়ার জন্য? এই শুনে সেখানে থেকে সকলে হাত তোলে। একটু পর রাঞ্চো প্রিন্সিপালকে একটা প্রশ্ন করে। রাঞ্চো বলে স্যার স্পেস হিসেবে সাধারণ বল পেন চলে না, তাহলে স্টোনাস পেন্সিল ব্যবহার কেন করে না? তাহলে তো অনেক টাকায় বেঁচে যেত। প্রিন্সিপাল বলে আমি তোমার প্রশ্নের উত্তর পরবর্তীতে দিব। একটু পর রাঞ্চো মোহনকে বলে তুমি স্কুলে ভর্তি হও, যা টাকা লাগে আমি দিয়ে দেব। পরবর্তীতে ক্লাসে শিক্ষক মেশিন নিয়ে পড়াচ্ছেন। শিক্ষক বলে মেশিনের কাজ কি? দুজন হাত তোলে। তবে শিক্ষক রাঞ্চোকে এই প্রশ্ন করে। রাঞ্চো বলে স্যার মেশিন আমাদের অনেক কাজে লাগে, এই যে ফ্যান ঘুরছে এখানেও মেশিন রয়েছে, আমরা যে বড় বড় হিসাব করে ক্যালকুলেটরে সেখানেও মেশিন রয়েছে, এমনকি স্যার আমার প্যান্টের চেনেও মেশিন রয়েছে, এই যে আপ ডাউন আপ ডাউন। শিক্ষক বলে কি প্যান্টের চেনে মেশিন রয়েছে? এই শুনে সেখানে থাকা সকলে খুব হাসাহাসি করে। চাতুর হাত উঁচু করে বলে স্যার আমি পারবো। চাতুর বইয়ের ভাষায় মেশিনের কাজ নিয়ে খুব ভালোভাবেই বলে। শিক্ষক তো অবাক হয়ে যায়। রাঞ্চো বলে স্যার চাতুর যা বললো আমিও তো সাধারণ ভাষায় তাই বললাম। শিক্ষক বলে তোমাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতে হবে, পরীক্ষার খাতায় ইঞ্জিনিয়ারিং ভাষায় লিখতে হবে, তুমি দয়া করে আমার ক্লাস থেকে বের হয়ে যাও। রাঞ্চো ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল, একটু বসে আবারও ফিরে আসে। রাঞ্চোর কিছু একটা বলতে থাকে যেটা কেউই বুঝতে পারছিল না। শিক্ষক বলে তুমি আসলে কি বলতে চাচ্ছ? রাঞ্চো বলে স্যার আমার বইগুলো নিতে এসেছি। শিক্ষক বলে তাই এই কথাটা সোজা ভাষায় বলতে পারো না? রাঞ্চো বলে স্যার সোজা ভাষায় তো বলতে চেয়েছি, কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ারিং ভাষা ছাড়া বোঝেন না। এটা শুনে শিক্ষক তো মহা বিপদে পড়ে যায়। এরপর ব্যাকগ্রাউন্ড থেকে ফারহান বলে রাঞ্চোর মাঝে মাঝে বড়দের ক্লাসও করে, আমরা যখন গোসল করার জন্য লাইনে দাঁড়াতাম তখন রাঞ্চো পানি নিয়ে যেখানে ফাঁকা পেত সেখানে গোসল করে নিত। রাঞ্চোর আরেকটা নেশা হচ্ছে সে যে কোনো মেশিন খুলে আবারও জোড়া দিত। রাঞ্চোর মতো আরেকজন ছিল যার নাম ছিল জয়লব। জয়লব প্রিন্সিপালকে বলে স্যার আমাদের সমাবর্তনটা কবে? তাহলে আমি আমার পরিবারকে জানাতাম, তারাও আমার সমাবর্তন দেখতে আসতো। আসলে স্যার আমাদের বংশে আমি এই প্রথম ইঞ্জিনিয়ার। প্রিন্সিপাল জয়কে ফোন দিয়ে বলে তোমার বাবাকে ফোন করো। জয় তার বাবাকে ফোন করে বলে প্রিন্সিপাল তোমার সাথে কথা বলবে। প্রিন্সিপাল জয়ের বাবাকে বলে আপনার ছেলে এই বছর ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হবে না, তাকে আরো 1 বছর থাকতে হবে, কেননা সে আমার দেওয়া প্রজেক্টটা করে ফালতু প্রজেক্টে সময় নষ্ট করেছে। জয় বলে স্যার একবার তো আমার বানানো প্রজেক্টটা দেখুন, আমি অনেক কষ্ট করে এটা বানিয়েছি। প্রিন্সিপাল বলে তুমি তোমার ডিপার্টমেন্টটা ক্লিয়ার করো। জয় বলে স্যার আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল, যে কারণে আমি 2 মাস পড়াশোনা করতে পারিনি। প্রিন্সিপাল বলে তাহলে তুমি কি এই 2 মাস খাওয়া দাওয়া করনি? জয় বলে স্যার করেছি। প্রিন্সিপাল বলে আমার ছেলে আত্মহত্যা করেছিল, আমি পরের দিন সকালে এসে লেকচার দিয়েছিলাম, তোমাকে আমার দেওয়া সব প্রজেক্ট কমপ্লিট করতেই হবে। এই শুনে জয় খুবই কষ্ট পায় এবং তার বানানো প্রজেক্টটা ডাস্টবিনে ফেলে দেয়। এই সবই পেছন থেকে রাঞ্চোর দেখে এবং ডাস্টবিন থেকে জয়ের বানানো প্রজেক্টটা হাতে তুলে নেয়। রাতে রাঞ্চোর বলে জয়ের প্রজেক্টটা তো সেই ড্রোনের সাথে ক্যামেরা লাগানো, আমি এটা ঠিক করে জয়কে সারপ্রাইজ দেব। রাজু বলে আমাদেরই কত প্রজেক্ট অ্যাসাইনমেন্ট বাকি আছে। রাঞ্চো বলে কোনো সমস্যা মনে হলে বুকে হাত রেখে বলবি আলী জোয়েল। রাঞ্চো বলে আমাদের গ্রামে একটা নাইট গার্ড ছিল, সে রাত হলে বলতো আলী জোয়েল। এটা শুনে গ্রামবাসী নিশ্চিন্তে ঘুমিয়ে যেত। একদিন গ্রামে চুরি হয় আর আমরা তখন জানতে পারি সেই নাইট গার্ড আসলে রাতকানা ছিল, সে কোনো কিছু না দেখে বলতো আলী জোয়েল, তাই কোনো বিপদ মনে হলে আলী জোয়েল বলতে হয়। রাজু বলে আলী জোয়েল বললে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? রাঞ্চো বলে না, তবে আলী জোয়েল বললে নিজের মনকে শান্ত রাখা যায়। এরপর গান শুরু হয় এবং হোস্টেলের সবারই কর্মকাণ্ডগুলো দেখি। এরই ফাঁকে রাঞ্চো জয়ের প্রজেক্টটা নিয়ে কাজ করে। এরপর রাঞ্চো সফলভাবে প্রজেক্টটি সম্পন্ন করে এবং ড্রোন দিয়ে দেখতে পায় জয় তার নিজের রুমে আত্মহত্যা করেছে। রাঞ্চো রুমে গিয়ে দেখে জয় কতটা কষ্ট হতাশায় আত্মহত্যা করেছে। পরবর্তীতে জয়কে কবরস্থানে আনা হয়, বাবা তার ছেলের কফিনটি জড়িয়ে ধরে কাঁদছে। রাঞ্চো তার চোখের পানি ধরে রাখতে পারে না। রাঞ্চো প্রিন্সিপালের কাছে আসে এবং বলে স্যার আমরা সবাই জেনে এটা আত্মহত্যা, রিপোর্টেও বলবে গলায় চাপ দেওয়ার জন্য মৃত্যু হয়েছে, কিন্তু স্যার জয়ের কলিজায় যে চাপটা ছিল, জয় যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল সেটা কেউ বলবে না। জয় আত্মহত্যা করেনি স্যার, তাকে হত্যা করা হয়েছে। পরের দিন প্রিন্সিপাল রাঞ্চোরকে বলে জয় আত্মহত্যা করেছে, এটা কি আমার দোষ? এখন কেউ যদি নিজের ইচ্ছে আত্মহত্যা করে তাহলে কি তার দায়ভার আমি নেব? এই কলেজকে আমি 28 পজিশন থেকে নাম্বার 1 এ নিয়ে এসেছি। রাঞ্চো বলে স্যার নাম্বার 1 দিয়ে কি হবে? এখানে কেউ নতুন আইডিয়া নিয়ে কথাই বলতে পারে না, এখানে শুধু মার্কস নিয়ে কথা হয়, কিভাবে বাইরের দেশে চাকরি পাওয়া যাবে সেটা নিয়ে কথা হয়। প্রিন্সিপাল রেগে গিয়ে বলে এখন তুমি কি আমাকে শেখাবে কিভাবে পড়াতে হয়? এই বলে প্রিন্সিপাল সোজা রাঞ্চোকে ক্লাসরুমে নিয়ে আসে। প্রিন্সিপাল বলে এখন রাঞ্চো তোমাদের ক্লাস
নেবে। রাঞ্চো একটা বই হাতে নিয়ে কিছুক্ষণ দেখে এবং বোর্ডে দুটো শব্দ লেখে। রাঞ্চো সবাইকে বলে 30 সেকেন্ডের ভেতর এই দুটো শব্দের অর্থ খুঁজে বের করো। এই শুনে সবাই তাড়াতাড়ি করে বইয়ের ভেতর শব্দ খুঁজতে শুরু করে। এর মধ্যে সময় শেষ হয়ে যায়। রাঞ্চো বলে আমি শব্দ খুঁজতে বলেছি আর সবাই প্রতিযোগিতা শুরু করে দিয়েছো। আচ্ছা, কারো মনে কি এই প্রশ্নটা এসেছে যে না আজকে নতুন কিছু শিখি? এইভাবে করে নাম্বার 1 হয়ে কি লাভ? কোনো কিছু শিখতে তো পারছি না, শুধু মানসিক প্রেসার বাড়াচ্ছে। প্রিন্সিপাল বলে তোমায় লেকচার দিতে এখানে আনিনি, ওই শব্দের মানে বলো। রাঞ্চো বলে স্যার এমন কোনো শব্দই নেই, এটা তো আমার দুই বন্ধুর নাম, ফারহান ও রাজু। এদিকে সকলে হাসতে থাকে। প্রিন্সিপাল বলে এইভাবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়াবে? রাঞ্চো বলে না স্যার, এটা তো আপনি ভালো জানেন, আমি তো শুধু বলছি কিভাবে পড়াতে হয়। পরবর্তীতে প্রিন্সিপাল রাজু ও ফারহানদের বাসায় দুটো চিঠি লেখে। চিঠিতে লেখা ছিল আপনাদের ছেলেরা খারাপ সঙ্গে আছে, এইভাবে চললে তাদের ভবিষ্যৎ অন্ধকার। চিঠি পেয়ে দুই পরিবারই হতাশ হয়ে যায়। পরের দিন ফারহানের বাবা রাঞ্চোকে বাড়িতে নিয়ে আসে এবং বলে ফারহানের ঘরে এসি লাগিয়েছি যাতে তার গরম না লাগে। নিজেরা কষ্টে থাকি তবুও ফারহানকে ভালো রাখি যাতে সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক তখনই রাঞ্চোর চোখ দেয়ালের উপর কিছু ফটোর দিকে যায়। রাঞ্চো বলে এই ফটোগুলো কে তুলেছে? ফারহানের বাবা বলে ফারহানের ফটো তোলার খুব শখ, ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে সে ফটোগ্রাফার হতে চায়। রাঞ্চো বলে আঙ্কেল এটা তো খুব ভালো কথা, সে যেটা হতে চায় তাকে সেটাই হতে দিন। ফারহানের বাবা বলে দয়া করে তুমি আমার ছেলের কাছ থেকে দূরে সরে যাও। একটুবার ফারহানের মা বলে তোমাদের জন্য খাবার রেডি। তখন ফারহানের বাবা বলে এরপরে আসলে খেও। এরপর তারা রাজুদের বাড়িতে আসে। রাজুদের বাড়িটা ছিল অনেক পুরনো। রাজুর বাবা একসময় পোস্টমাস্টার ছিল, এখন সে প্যারালাইজড। রাজুর বোনটারও বিয়ে হচ্ছে না। রাজুর মা তিনজনকে খেতে দেয়। রাজুর মা রাজুকে বলে এখন সবজির দাম কত জানিস? আটার দামও বেড়েছে। রাজু বলে মা সবার সামনে কি সব বলছো? রাজুর মা বলে তোর বোনটার বিয়ে হচ্ছে না, সেদিকে খেয়াল আছে তোর? কত কষ্ট করে পড়াশোনা করায় তোকে, আর তুই এসব করে বেড়াচ্ছিস। এই শুনে রাজু খাবার ছেড়ে চলে যায়। বাকি দুজন তখনও খাচ্ছিল। এরপর রাজুর বাবা একটু নড়ে ওঠে। রাজুর মা রুটি বানানো বেলুন দিয়ে রাজুর বাবাকে চুলকিয়ে দেয়। বেলুনে চুল থাকা অবস্থায় রুটি বানায়। এইসব দেখে ফারানো রাজুর পেট ভরে যায়। এরপর তিনজনই রাস্তায় হাঁটতে থাকে। রাজু বলে আমাদের তো খাওয়াই হলো না। রাঞ্চো বলে সামনে একটা বিয়ে বাড়ি, চলো সেখানে গিয়ে খেয়ে আসি। তারা তিনজনই বিয়ে বাড়িতে আসে। তাদেরকে খাবার দেওয়া হয়। সেখানে সুহাস নামের একটা ছেলে তার হবু বউ পিয়াকে বলে তুমি এই কম দামি ঘড়িটা কেন পরেছো? এতে করে আমার মান সম্মান কোথায় থাকবে? একটু পর রাঞ্চো পিয়ার সাথে কথা বলে। রাঞ্চো বলে আপনি এই লোকটিকে বিয়ে করবেন না, না হলে সারা জীবন আপনাকে বিভিন্ন জিনিসের দাম বলে বলে জীবন শেষ করে দেবে। আমার কথা বিশ্বাস না হলে একটা বিষয় দেখা। রাঞ্চো একটা চাটনি নিয়ে সুহাসের জুতার উপর ফেলে দেয়। এতে সুহাস চিৎকার করতে করতে বলে তুমি জানো এই জুতার দাম কত? রাঞ্চো বলে একটু ভেবে দেখবেন। এরপর পিয়া তার বাবাকে ডাক দেয়। পিয়ার বাবা হচ্ছে কলেজের প্রিন্সিপাল। পিয়া বলে বাবা তুমি এই ছেলেদেরকে চেনো? প্রিন্সিপাল বলে এরা তো আমার স্টুডেন্ট, এরা এখানে কি করছে? পিয়া তখন রাঞ্চোর সামনে যায়। পিয়া বলে আপনি কি আমার বাবাকে একটু বোঝাবেন যাতে এই লোকটার সাথে আমার বিয়ে না দেয়? রাঞ্চো বলে অবশ্যই বলবো। যখনই তারা পেছনে ঘোরে তাদের অবস্থাটা দেখার মতো ছিল। প্রিন্সিপাল বলে তোমরা এখানে কি করছো? রাঞ্চো বলে স্যার দাওয়াত খেতে এসেছি। পিয়া বলে এটা তো আমার বোনের বিয়ে। রাঞ্চো বলে স্যার আমরা আসলে একটা পরীক্ষা করতে এসেছি, বিয়েতে লোডশেডিং হয় তাই একটা ইনভার্টার বানিয়েছি যেটা দিয়ে গাড়ির ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। প্রিন্সিপাল বলে রাজু আর ফারহান কাল আমার অফিসে দেখা করবে। পরের দিন রাজু আর ফারহান প্রিন্সিপালের অফিসে আসে। রাজু বলে স্যার আমি কখনো বিয়ের দাওয়াতে যাব না। তারা দুজনে বলে স্যার দরকার হলে আমরা কখনো বিয়েই করব না। প্রিন্সিপাল বোর্ডে লেখে এবং বলে এইটা হলো রাঞ্চোর বাবার মাসিক ইনকাম 2,50,00,000 টাকা। 25,000 টাকা হলো ফারহানের বাবার মাসিক ইনকাম আর 2500 টাকা হলো রাজু তোমাদের ইনকাম। প্রিন্সিপাল বলে আমার কথা শোনো, রাঞ্চোর রুম ছেড়ে চাতরের রুমে ওঠো, সামনে এক্সাম, রাঞ্চোর সাথে থাকলে ফেল করবে। পরবর্তীতে রাঞ্চো ও ফারহান রাজুকে বোঝায় সে যাতে রুম ছেড়ে না যায়। রাজু বলে আমাকে ভালো মার্কস নিয়ে ভালো চাকরি করতে হবে, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, আমার বোনের বিয়ে হচ্ছে না, ছেলেপক্ষের দাবি তাদের একটা বাইক লাগবে, আমার মা 5 বছর থেকে কোনো শাড়ি কেনেনি। গাইস এই কথাগুলো কি শুধু রাজু ছিল নাকি হাজারো মধ্যবিত্ত বেকারদের মনের কথা ছিল? যাই হোক, এই শুনে রাঞ্চোর বলে ভাই আমরা খুব ভালোভাবে পড়বো, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়লে হবে না, আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে আমরা সফলতার পেছনে না ছুটে সফলতা আমাদের পেছনে ছুটবে। কিন্তু রাজু তাদের কোনো কথাই শোনে না। রাজু তার রুম ছেড়ে চাতুরের রুমে চলে যায়। চাতুর বেশিরভাগ সময়ই পড়তো আর রাত হলেই অ্যাডাল বাবা সবার দরজায় দিয়ে আসতো। সবাই পড়া বাদ দিয়ে এই বই পড়তো। চাতুর মনে করে পরীক্ষায় প্রথম হতে হলে হয় সবার থেকে বেশি পড়তে হবে, নাহলে অন্যদের পড়া থেকে দূরে রাখতে হবে। চাতুরের এইসব কর্মকাণ্ড রাঞ্চো দেখে ফেলে এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। পরের দিন শিক্ষক চাতুরকে একটা প্রতিবেদন হিন্দিতে লিখে দিচ্ছে, কেননা সামনে টিচার্স ডে আর চাতুর হিন্দি ভালোভাবে বুঝতো না। তখনই একজন চাতুরকে বলে তোমার ফোন এসেছে। চাতুর ফোনের কাছে যাওয়ার আগে শিক্ষককে বলে স্যার এই প্রতিবেদনটি কাউকে দিয়ে দিয়ে। একটু পর রাঞ্চোর এসে বলে স্যার পেপারটা আমায় দিন, আমি চাতুরকে দিয়ে দেব, আর তাছাড়া আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। এদিকে চাতুরকে ফোন ফারহানি করেছিল তাকে ব্যস্ত রাখার জন্য। অন্যদিকে রাঞ্চোর প্রতিবেদনে কিছু ভাষা বদল করে দেয়। শিক্ষক প্রিন্সিপালকে বলে স্যার আপনি কি আমাকে ডেকেছেন? প্রিন্সিপাল বলে আমি তোমাকে কেন ডাকবো? একটু পর রাঞ্চো তার বানানো প্রতিবেদনটি চাতুরের হাতে তুলে দেয়। এরপর রাঞ্চোকে শিক্ষক বলে প্রিন্সিপাল তো আমায় ডাকেনি। রাঞ্চো বলে স্যার আমি তো বলেছি প্রিন্সিপাল আপনাকে স্মরণ করেছে। কিছুদিন পর টিচার্স ডে তে প্রিন্সিপালের পাশাপাশি শিক্ষামন্ত্রী এসেছে। চাতুর প্রতিবেদনটি খুব ভালোভাবে মুখস্থ করে এসেছে। চাতুর খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে শুরু করে। প্রথম চাতুর ঠিকঠাকই বলছিল। এরপর চাতুর বলতে শুরু করে প্রিন্সিপাল আমাদের কিভাবে বলাৎকার করতে হবে সেটা শিখিয়েছে। এই শুনে প্রিন্সিপালের অবস্থা তো যাচ্ছে তাই। চাতুর আরো বলে কিভাবে আমরা
বাইরের দেশে বলাৎকার করতে পারবো সেটাও এই কলেজে শিখিয়েছে। চাতুর বলে, মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সেটাই দিয়েছেন যেটা দরকার ছিল, আর সেটা হলো স্তন। এইসব শুনে সেখানে থাকা সকলে হাসতে থাকে। মন্ত্রী বলে, এইসব কি শেখানো হচ্ছে? এই বলে মন্ত্রী সেখান থেকে চলে যায়। একটু পর প্রিন্সিপাল এসে চাতুরকে মারতে মারতে স্টেজ থেকে নামিয়ে দেয়। ফারহান রাজুকে বলে, দেখ তোর রুমমেট কিভাবে বলাৎকার করতে হয় সেটা শিখাবে। রাতের বেলা ফারহান ও রাঞ্চুর ছাদে ছিল, তখন সেখানে চাতুর আসে এবং বলে, আমাকে এভাবে সবার সামনে অপমান না করলেও পারতে। আসলেই কারোর সাথে এতটাও মজা নিও না যাতে করে তার মরে যেতে ইচ্ছা করে। রাঞ্চুর বলে, তুমি ব্যাপারটা পার্সোনালি নিও না। চাতুর বলে, আমি পার্সোনালি নেব। ঠিক আছে, একটা চ্যালেঞ্জ হয়ে যাক, 10 বছর পর এই দিনে কে বেশি সফল হবে দেখা যাবে। রাঞ্চুর বলে, দেখো তুমি ভালো ইঞ্জিনিয়ার হও, সফলতায় তোমার পেছনে ছুটবে। একটু পর চাতুর দেয়ালে আজকের তারিখ লেখে, যা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। কিছুদিন পর সুহাস প্রিয়াকে একটা দামি ঘড়ি কিনে দেয়। একটু পর প্রিয়া সেখানে রাঞ্চুকে দেখে। প্রিয়ার সাথে সাথে রাঞ্চুকে থামায়। প্রিয়া বলে, তুমি আমার বাবার পেছনে কেন পড়ে আছো? রাঞ্চুর বলে, তোমার বাবার জন্য একটা ইনভার্টার বানাচ্ছি। এরপর রাঞ্চু বলে, তুমি কি সুহাসকে বিয়ে করবে? তাকে বিয়ে করলে তোমার ভবিষ্যৎ হিসাব করতে করতে চলে যাবে। আর এছাড়া সুহাস তোমাকে বিয়ে করছে তোমার বাবার জন্য, তার কাছে তোমার থেকে এই ঘড়ির মূল্য বেশি। প্রিয়া বলে, সুহাসের নামে ফালতু কথা বলবে না। রাঞ্চুর প্রিয়ার হাত থেকে সুহাসের দেওয়া ঘড়িটি খুলে ফেলে। এরপর রাঞ্চু সুহাসকে ডাক দেয়। রাঞ্চু সুহাসকে বলে, প্রিয়া তোমার দেওয়া ঘড়িটি হারিয়ে ফেলেছে। এটা থেকে সুহাস প্রিয়াকে বলে, তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হতে পারো? তুমি জানো এই ঘড়ির দাম কত? প্রিয়া সুহাসের এমন আচরণে খানিকটা কষ্ট পায়। এরপর প্রিয়া সুহাসকে তার ঘড়িটি ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পর রাঞ্চুকে ফোন দিয়ে বলে, রাজুর বাবার অবস্থা খুবই খারাপ। এই শুনে রাঞ্চু প্রিয়াকে বলে, আপনি তো একজন ডাক্তার, আমার এক বন্ধুর বাবা খুবই অসুস্থ, আপনি দয়া করে আমার সাথে চলুন। এরপর প্রিয়া রাঞ্চুর সাথে রাজুদের বাসায় আসে। প্রিয়া রাঞ্চুকে বলে, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়ে যাবে। রাঞ্চু কিছুক্ষণ ভেবে একটা উপায় বের করে। এরপর রাঞ্চু রাজুর বাবাকে বাইকে করে হাসপাতালে নিয়ে আসে। রাঞ্চু বাইক সহ হাসপাতালে ঢুকে পড়ে। পরবর্তীতে রাজু হাসপাতালে আসে। রাজু রাঞ্চুকে বলে, আমার বাবাকে অ্যাম্বুলেন্সে আনলে কি হতো? আমার বাবা এখন কেমন আছে? রাঞ্চু বলে, যা গিয়ে ডাক্তারকে বল। রাজু ডাক্তারকে বলতে শুনে অ্যাম্বুলেন্সে আনলে হয়তো রোগী বাঁচতো না। এই শুনে রাজু তার বন্ধুদের শুধুই ধন্যবাদ জানায়। এরপর প্রিয়া এসে বলে, কাল তো তোমাদের পরীক্ষা আছে, তোমরা তাহলে এখন চলে যাও। রাঞ্চু বলে, পরীক্ষা তো পরেই দিতে পারবো, কিন্তু বাবা হারিয়ে গেলে কি বাবাকে ফেরত পাবো? আমরা রাজুর বাবাকে নিয়েই এখান থেকে যাব। রাঞ্চুর মুখে এই কথা শুনে রাজুর চোখে পানি চলে আসে এবং সোজা গিয়ে রাঞ্চুকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, ভাই আমাকে মাফ করে দে, তোরা তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলেই জীবনে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রিয়া রাঞ্চুদের এমন বন্ধুত্ব দেখে খুব অবাক হয়ে যায়। এবার রাঞ্চু প্রিয়াকে বাড়িতে যেতে বলে। রাঞ্চু বলে, এরপর থেকে তুমি তোমার মায়ের ঘড়িটি পরবে। প্রিয়া অবাক হয়ে বলে, এই ঘড়ি আমার মায়ের, তুমি কেমনে জানলে? রাঞ্চু বলে, বিয়েতে যে মেয়ে নতুন কাপড় পরে কিন্তু হাতে পুরনো ঘড়ি পরে সেটা তো তার মায়েরই ঘড়ি হবে, তাই না? প্রিয়া রাঞ্চুর উপর ফিদা হয়ে যায়। এরপর থেকে প্রিয়া সবখানে শুধু রাঞ্চুকে দেখতে পায়। পরের দিন সকালে প্রিয়া এসে বলে, তোমরা পরীক্ষা দিতে যাও, আমি এখানে আছি। এরপর তিনজনই প্রিয়ার বাইক নিয়ে রওনা দেয় ক্যাম্পাসের দিকে। তারা তাড়াতাড়ি করে পরীক্ষার হলে আসে। কিছুক্ষণ পর পরীক্ষার সময় শেষ হয়ে যায়। পরীক্ষক বলে, তোমাদের খাতা তাড়াতাড়ি দাও। রাঞ্চু বলে, স্যার আমরা তো আধা ঘন্টা লেটে এসেছি, একটু সময় দিন। কিছুক্ষণ পর তারা খাতা জমা দিতে আসলে পরীক্ষক বলে, তোমাদের খাতা এখন নেওয়া হবে না। রাঞ্চু বলে, স্যার আপনি কি আমাদের চেনেন? আমাদের রোল কত জানেন? পরীক্ষক বলে, এসব জানার প্রয়োজন নেই। এই শুনে রাঞ্চু সেখানে থাকা সব খাতায় ওলটপালট করে চলে যায় এবং তাদের খাতাও সেখানে রেখে চলে যায়। ভাই জীবনে এমন উপস্থিত বুদ্ধি থাকলে আর কি লাগে। যাই হোক, অবশেষে শিক্ষক উপায় না পেয়ে সবার খাতায় গোছাতে শুরু করে। রেজাল্টের দিন রাঞ্চু ঘুমাচ্ছে, রাজু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, যে যেভাবে পারছে সকলে দোয়া করছে যাতে তারা পাশ হয়ে যায়। সকলে রেজাল্ট দেখতে নোটিশ বোর্ডের সামনে ভিড় জমায়। রাজু দেখে তাদের দুজনের নামই আছে কিন্তু রাঞ্চুর নাম নেই। ফারহান মনে করে রাঞ্চু হয়তো ফেল করেছে। পাশ থেকে চাতুর খুবই চিল্লা হাল্লা করছিল। ফারহান রাজুকে বলে, এই চাতুর এমন করছে কেন? রাজু বলে, চাতুর সেকেন্ড হয়েছে তাই, আর ফার্স্ট হয়েছে রাঞ্চু। রাঞ্চুর কথা শুনে ফারহান আটকে ওঠে এবং নোটিশ বোর্ডে গিয়ে দেখে রাঞ্চু ঠিকই ফার্স্ট হয়েছে। ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছিল, বন্ধু কম নাম্বার পেলে খারাপ লাগে, কিন্তু বেশি নাম্বার পেলে তার থেকে বেশি মন খারাপ লাগে। রাজু আর ফারহান ছাড়াও আরো দুজনে খারাপ লেগেছিল, প্রিন্সিপাল ও চাতুরের। তারা বিশ্বাসই করতে পারছে না যে রাঞ্চু প্রথম হয়েছে। এরপর সবারই ফটোশুট হবে, তাই সবাই আসনে বসে। নিয়ম অনুযায়ী যে প্রথম সে সামনে বসবে, এইভাবে ধারাবাহিকভাবে পেছনে বসবে। রাঞ্চুর প্রথম হওয়াতে প্রিন্সিপালের সাথে বসেছে। রাঞ্চু বলে, স্যার এভাবে বসে ফটোশুট করাটা কি খুব দরকার? কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট সেটা জানানোটাকে খুব দরকার ছিল। প্রিন্সিপাল বলে, তাহলে আমি কি সবাইকে কানে কানে গিয়ে তাদের রেজাল্ট বলবো? রাঞ্চু বলে, স্যার আমি ভালো রেজাল্ট করেছি তো আপনার পাশে বসেছি, আমার বন্ধুরা সবার পেছনে বসেছে। প্রিন্সিপাল বলে, তা তো তারা পেছনে আছে, তোমার সাথে থাকলে না তারা পাশ করতে পারবে না কখনো কোনো চাকরি করতে পারবে। রাঞ্চু বলে, স্যার চাকরি পেয়ে যাবে, এমন তো কোনো কোম্পানি আছে যারা মেশিনকে না মানুষদের চাকরি দেবে। এই শুনে প্রিন্সিপাল গোবিন্দকে ডাক দেয় এবং বলে, রাজু আর ফারহান যদি চাকরি পায় তাহলে তুমি আমার মচ কেটে ফেলবে। এরপর সবারই একটা ছবি তোলা হয়। মুভি বর্তমানে আসে। রাজু আর ফারহান সিমলায় পৌঁছে গেছে। রাজু একজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে রাঞ্চুর দাস কোথায় থাকে? লোকটি রাঞ্চুর দাসের বাড়ি দেখিয়ে দেয়। এরপর তারা রাঞ্চুর বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে কেউ একজন মারা গেছে। ফারহান একজনকে জিজ্ঞাসা করে, ভাই এখানে রাঞ্চুর দাস কোথায় আছে? লোকটি রাঞ্চুরকে দেখিয়ে দেয়। ফারহান আর রাজু রাঞ্চুরকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু এটা রাঞ্চুর ছিলই না। ফারহান বলে, ভাই রাঞ্চুর কোথায়? লোকটি বলে, আমি রাঞ্চুর। ফারহান আবারও বলে, আমরা রাঞ্চুর দাস শ্যামল দাসকে খুঁজছি। লোকটি বলে, আমি তো সে।
দেখেই। ফারহান রাজু এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তারপর তারা দেয়ালে রাঞ্চোর সার্টিফিকেট দেখে এবং তাদের ক্যাম্পাসে তোলা ফটোটা দেখে, কিন্তু ফটোতে রাঞ্চোর ছবি ছিল না। পরবর্তীতে রাজু চাতুরকে বলে, তুমি কিভাবে জানলে যে ভাই রাঞ্চোর সিমলায় আছে? চাতুর বলে, ফুনসুক ওয়াংরুর নাম শুনেছো? তিনি হচ্ছেন একজন গ্রেট সায়েন্টিস্ট। তার সাথে দেখা করতে আমার স্ত্রী সিমলায় এসেছিল, কিন্তু মিস্টার ওয়াংরুর সাথে দেখা হয়নি। আমার স্ত্রী এখানে ফটো তুলে সেখানে রাঞ্চোকে দেখি। রাজু বলে, তাহলে আমাদের আসল রাঞ্চো কোথায়? ফারহান বলে, এটা তো নকল রাঞ্চোই বলতে পারবে। একটু বল নকল রাঞ্চো হাতে অস্থি কলস নিয়েছিল। তখনই সেখানে রাজু আর ফারহান আসে। ফারহান বলে, তোমার দেয়ালে যে ডিগ্রি আছে না, সেটা আমাদের বন্ধুর। নকল রাঞ্চো বলে, তোমাদের এখানে কে ঢুকতে দিয়েছে? ফারহান বলে, তোমায় আমরা জেলে পাঠাবো। এই শুনে নকল রাঞ্চো অস্থি কলসটি একটা টেবিলে রাখে এবং বন্দুক হাতে তুলে নেয়। বন্দুক দেখে চাতুর ভয়ে পালিয়ে যায়। রাঞ্চো বলে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাদের মেরে গুম করতে আমার কোনো সময় লাগবে না। রাজু রাঞ্চোর অস্থি কলসটি হাতে নিয়ে পালাতে থাকে। তারা কলসটি কমোডে ফেলে দিতে চায়। রাঞ্চো বলে, দয়া করে ফেলো না, আমার বাবার শেষ চিহ্ন এটা। রাজু যখনই ফেলতে যাবে তখনই তারা দেখে তারা আসলে ভুল কলসটি তুলেছে, আসল কলস তো টেবিলেই আছে। নকল রাঞ্চো বলে, ঠিক আছে, আমি সব সত্যি বলছি, তবুও অস্থি কলসটি ফেলো না প্লিজ। এরপর রাঞ্চো বলতে শুরু করে, তোমরা যে রাঞ্চোকে চেনো, সে হলো আমাদের বাড়ির মালিক ছেলে। তার ডাক নাম হচ্ছে ছোট। ছোট পড়াশোনা করতে স্কুলে যেত। সে ছোট ক্লাসে থেকেও বড়দের ক্লাস করত। আমি আমার সব হোমওয়ার্ক ছোটর দ্বারা করে নিতাম। একদিন ছোট বোর্ডে বড়দের ম্যাথ সলিউশন করে। এই দেখে শিক্ষক ছোটকে নিয়ে যায় আমার বাবার কাছে। আমার বাবা শিক্ষককে বলে, ছোট পড়াশোনা করবে আমার ছেলে হয়ে, ছোট করবে পড়াশোনা, আর আমার লাগবে ডিগ্রি। আজ থেকে তার নাম রানছোড় দাস। পরবর্তীতে বাবা আমাকে বাইরের দেশে পাঠিয়ে দেয় আর আমার হয়ে ছোটকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেয়। এইসব শুনে রাজু ও ফারহানের চোখে পানি ঝলমল করছিল। রাঞ্চো বলে, ছোট আমায় বলেছিল আমার দুজন বন্ধু আসবে, আমি তোমাদের ছোট ঠিকানা দিচ্ছি। এরপর রাজু ও ফারহান চলে যায়। রাঞ্চো দেখে কলসের ভেতর অস্থি নেই। একজন এসে বলে, স্যার অস্থি কলসটি আমার হাতে। গাড়িতে চাতুর বলে, আমরা এখন কই যাচ্ছি? ফারহান বলে, লাদাখে যাচ্ছি, সেখানে একটা স্কুলে রাঞ্চো আছে। এই শুনে চাতুর হাসতে থাকে এবং বলে, রানছোড় দাস তাহলে একটা স্কুলের শিক্ষক? ফারহান ভাবে রাঞ্চোর উপর রেসপেক্ট আরো বেড়ে গেল। আমরা তো শুধু ডিগ্রির জন্য পড়াশোনা করেছি, কিন্তু রাঞ্চো কোনো ডিগ্রির জন্য নয়, সে শেখার জন্য পড়েছে। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে, বলো তো চা দেখে প্রথম গিয়েছে? চাতুর সাথে সাথে তার নাম বলে দেয়। প্রিন্সিপাল বলে, তাহলে দ্বিতীয় কে গিয়েছিল? এবার আর কেউ বলতে পারে না। প্রিন্সিপাল বলে, জীবনে সেকেন্ড কাউকে কেউ মনে রাখে না, সবাই প্রথমকেই মনে রাখে। 2 মাস পর 26 কোম্পানি ক্যাম্পাসে আসবে তোমাদের চাকরি অফার করতে, তোমাদের ফাইনাল পরীক্ষার আগে। রাজু বলে, স্যার চাকরি পাওয়ার পর যদি ফাইনাল পরীক্ষায় ফেল করি তাহলে কি চাকরিটা থাকবে? প্রিন্সিপাল বলে, আর কেউ এই প্রশ্নের সাথে একমত? ফারহান হাত উঁচু করে। প্রিন্সিপাল তাদের দুজনকে স্টেজে ডাকে। প্রিন্সিপাল বলে, 4 বছর ধরে এরা ধারাবাহিকভাবে লাস্ট হয়ে এসেছে। এরা পাস বা ফেল করলে চাকরির উপর কোনো প্রভাব পড়বে না, কারণ এরা কোনো চাকরি পাবে না। রাতের বেলা তিনজনই আড্ডা দেয়। রাজু বলে, সৃষ্টিকর্তা তুমি এই প্রিন্সিপালকে উঠিয়ে নাও। রাজের কথা শুনে রাঞ্চো হাসতে থাকে। ফারহান বলে, তুই তো হাসাহাসি করবি, কারণ তুই তো ফার্স্ট হোস আর আমরা লাস্ট হই। রাঞ্চো বলে, আমি প্রথম কেন হয় জানিস? কারণ ইঞ্জিনিয়ারিং আমার নেশা, আমার শখ। আর তোর শখ কি জানিস? ফটোগ্রাফি। রাঞ্চো হাতে একটা সিভি নিয়ে বলে, এই 4 বছর ধরে এন্ড্রি স্টিভেনকে এটা দিতে পারিসনি, কারণ ফারহান তার বাবাকে বলতেই পারেনি যে সে ফটোগ্রাফার হতে চায়। রাঞ্চো রাজুকে বলে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফটোগ্রাফার হোক, ওই কাজ কর যেটা তোর মন করতে চায়। এটা শুনে রাজু বলে, তার নয় ইঞ্জিনিয়ারিং করতে মন চায় না, তাই সে কম মার্কস পায়, কিন্তু আমি তো মন থেকে ইঞ্জিনিয়ারিং করতে চাই, তাহলে আমি কেন কম মার্কস পাই? রাঞ্চো বলে, কারণ তুই সবকিছুতেই ভয় পাস। তুই যদি ভবিষ্যৎ নিয়ে এত ভয় পাস তাহলে বর্তমানে ফোকাস করবি কিভাবে? ফারহান বলে, ঠিক আছে, তুই যদি প্রিয়াকে ভালোবাসে বলতে পারে তাহলে আমি আমার বাবাকে বলবো আমি ফটোগ্রাফার হতে চাই। রাজুও বলে, আমিও সব ভয় ভুলে চাকরি পরীক্ষা দিতে যাব। রাঞ্চো বলে, ঠিক আছে, চল তাহলে এখনই যাব। এরপর তারা তিনজনে প্রিয়াদের বাড়িতে আসে। রাজু আর রাঞ্চো দোতলায় ওঠে আর ফারহান প্রিন্সিপালের নামের নেম প্লেটটি ভাঙতে থাকে। ফারহানের যত রাগ সবে প্রিন্সিপালের নামের উপর দেখায়। রাঞ্চো প্রিয়ার রুমে আসে এবং প্রিয়াকে বলে, আমি তোমার সাথে সারা জীবন বাইকে চড়তে চাই। তুমি বাইক থেকে নেমে আমায় কিস করতে আসবে, কিন্তু কিস করতে পারবে না, কারণ নাক মধ্যখানে চলে আসবে। তখন প্রিয়ার বোন উঠে এবং বলে, নাক মধ্যখানে আসে না। প্রিয়ার বোনকে দেখে রাঞ্চোর ভয় পেয়ে যায় এবং বলে, আমি মনে করেছিলাম আপনি প্রিয়া। প্রিয়া পাশ থেকে উঠে বলে, 4 বছর লেগে গেল এই কথাটা বলতে। প্রিয়ার বোন বলে, তুমি যখন কথাগুলো বলছিলে আমার ভেতরে থেকে বাচ্চাটা লাথি মারছে। রাঞ্চো বলে, ভাই তুমি ভেতরে থাকো, নাহলে তোমার নানা তোমাকে জোর করে ইঞ্জিনিয়ার বানাবে, তুমি সেটাই হবে যেটা তোমার মন চাইবে। যখন ভয় পাবে তখন বলবে আলী জুয়েল, সাথে সাথে আবারও লাথি মারে। তারা যতবারই আলী জুয়েল বলছে ততবারই লাথি মারছে। এদিকে রাজু আর ফারহান প্রিন্সিপালের দরজার সামনে প্রস্রাব করে দেয়। চিৎকার শুনে প্রিন্সিপালের ঘুম ভেঙে যায়। প্রিন্সিপাল হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। রাজু সহ তিনজনই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রিন্সিপাল রাজুকে দেখে ফেলে। তারা তিনজনই ক্যাম্পাসের ভেতর আসে এবং গার্ড তাদের পিছু নেয়। তারা গার্ডের হাত থেকে বাঁচতে ক্লাসরুমে ঢোকে। যেহেতু তারা ড্রিঙ্ক করেছিল এই জন্য তারা সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে তারা দেখে ক্লাস শুরু হয়ে গেছে। তারা উঠে চেয়ারে বসে পড়ে। একটু পর সেখানে প্রিন্সিপাল আসে এবং বলে, রাজু রাস্তগি আছে। রাজু উঠে দাঁড়ায়, তবে রাজুর নেশা তখনও কাটেনি। প্রিন্সিপাল বলে, কাল রাতে তুমি কোথায় ছিলে? রাঞ্চো বলে, স্যার কাল রাতে ইন্ডাকশন মোটর পড়ছিল। প্রিন্সিপাল বলে, আচ্ছা মোটর কিভাবে কাজ করে? তখন রাজু
এমন আওয়াজ করে। প্রিন্সিপাল বলে তোমার সাথে আমি অফিসে দেখা করব। পরবর্তীতে রাজু প্রিন্সিপালের রুমে আসে। প্রিন্সিপাল বলে তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো। অ্যাপ্লিকেশনটা হলো রাজু রাস্তোগিকে এই কলেজ থেকে বের করে দেওয়া হলো। রাজু কান্না করতে করতে বলে স্যার আমার বাবা মারা যাবে, আমার বাবা বেঁচে আছে, আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে দেখবে বলে। প্রিন্সিপাল বলে এই কথাটা আমার দরজায় প্রসাব করার আগে মনে ছিল না। রাজু বলে স্যার একটা সুযোগ দিন। তখনই গোবিন্দ আসে। প্রিন্সিপাল বলে তোমার নামের জায়গায় তাহলে রাঞ্চুর নাম দাও। প্রিন্সিপাল আরো বলে তোমার হাতে 7 মিনিট আছে, যা করার এরই মধ্যে করো। এই কথা শুনে রাজু খুবই হতাশ হয়ে পড়ে। রাজু তার মা বোনের কথা মনে করতে থাকে, রাজু রাঞ্চুর কথা মনে করতে থাকে। রাজু কান্না করতে করতে একটা কঠিন সিদ্ধান্ত নেয় এবং সে সোজা জানালা দিয়ে লাফ দিয়ে দেয়। ফলে রাজুর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। একটু পর রাঞ্চু অ্যাম্বুলেন্সের সামনে বাইক চালাচ্ছে আর অ্যাম্বুলেন্সের ভেতর রাজুকে নিয়ে ফারান আছে। রাঞ্চু সামনে থেকে সব গাড়ি সরিয়ে দিচ্ছে যাতে অ্যাম্বুলেন্স না থামে। এরপর রাজুকে হাসপাতালে আনা হয়। ডাক্তার রাজু চিকিৎসা করে। রাজুর এই অবস্থায় দুই বন্ধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরের দিন পিয়া রাঞ্চুকে বলে রাজু কোমায় চলে গেছে, তবে তার সেন্স ঠিক আছে, সে আমাদের সব কথা শুনতে পাচ্ছে। এই শুনে রাঞ্চু রাজুকে বলে ভাই তোর বাবা সুস্থ হয়ে গেছে, উনি এখন বাইক চালাচ্ছে। ফারান বলে ভাই প্রিন্সিপাল তোকে কলেজ থেকে বের করতে পারবে না। এরপর রাজুকে ভালো করতে যা যা করতে হয় সবকিছুই তারা করে। রাঞ্চু বলে রাজু তোর বোনের বিয়ে হয়েছে, তোর বোনের বিয়েতে কোনো টাকাই লাগেনি, তোর বোনকে আমাদের ফারান বিয়ে করেছে, তাও আবার ফ্রিতে। ফ্রির কথা শুনে রাজু নড়ে ওঠে। ফারান ভাবে রাজুকে যদি বলা হয় ফ্রিতে সবজি পাওয়া যাচ্ছে ও তাও জেগে উঠতো। বন্ধু সুস্থ পাওয়ার আনন্দে রাঞ্চু সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। রাজু রাঞ্চুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আস্তে আস্তে রাজু সুস্থ হয়ে ওঠে। রাজু ফারানকে বলে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব। ফারান বলে তুই কি আমার সাথে যাবি? রাজু বলে আমি একাই চাকরির ইন্টারভিউ দিতে যাব, তুই এখন বাড়িতে যাবি। প্রিয়া বলে আন্দ্রে স্টিভেন তোমার ছবি খুবই পছন্দ করেছে। রাঞ্চু বলে আন্দ্রে স্টিভেন তোকে অ্যাসিস্ট্যান্ট বানাতে চায়। ফারান এটা শুনে খুবই খুশি হয়, কারণ এটা তো তার স্বপ্ন ছিল। ফারান বলে আমার বাবা এসব মানবে না। রাঞ্চু বলে আজ তুই ভয় পাস না, যা গিয়ে তোর বাবাকে বোঝা, নাহলে বৃদ্ধ বয়সে তোর আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এদিকে ফারানের বাবা একটা নতুন ল্যাপটপ নিয়ে এসেছে। বাবা বলে আজ ফারান চাকরি পাবে। তখনই ফারান সেখানে আসে এবং বলে বাবা আমি ইঞ্জিনিয়ার হব না, আমি একজন ফটোগ্রাফার হব। ফারানের বাবা বলে এইসব প্রতিবেশী শুনলে তারা কি বলবে? ফারান বলে বাবা প্রতিবেশীরা আমার জন্য কষ্ট করেনি, কষ্ট তো তোমরা আমার জন্য করেছো, তাই প্রতিবেশীরা কি বললো না বললো আমার কিছুই যায় আসে না। ফারান বলে বাবা হয়তো অনেক টাকা ইনকাম হবে না, কিন্তু বাবা আমি শান্তিতে থাকতে পারবো। বাবা ফারানকে বলে এই ল্যাপটপ বিক্রি করে তোমার জন্য একটা ক্যামেরা হবে তো। এই শুনে ফারান তার বাবাকে জড়িয়ে ধরে। আসলেই বাবারা যদি আমাদের মনের কথাগুলো এভাবে শুনতো। যাই হোক, এদিকে রাজু ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউ বোর্ডে বলা হয় আপনার তো মার্কস খুবই খারাপ। রাজু বলে স্যার ছোটবেলায় আমি খুব ভালো ছাত্র ছিলাম। বাবা বলতে লাগলো ছেলে বড় হয়ে আমাদের পরিবারের হাল ধরবে। আমি ভয় পেতে লাগলাম। কলেজে স্যার বলল নাম্বার 1 না হলে কোনো মূল্য নেই। আমি আবারও ভয় পেলাম। ইন্টারভিউ প্যানেল থেকে বলে সরি আপনাকে চাকরিটি দিতে পারলাম না, তবে আপনি যদি আপনার অ্যাটিটিউড বদলাতে পারেন তাহলে চাকরিটা আপনাকে দেব। রাজু হেসে উত্তর দেয় স্যার খুব কষ্টে এই অ্যাটিটিউডকে নিজের ভেতরে এনেছি, এটাকে আমি বদলাতে চাই না, তাই আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। এই বলে রাজু চলেই যাচ্ছিল। পেছন থেকে বলে মানুষ চাকরি পেতে কত কিনা বলে, তুমি এই পোস্টের জন্য কত টাকা চাও? রাজু খুশিতে কান্না করে ফেলে। ক্যাম্পাসে রাঞ্চু তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। একটু পর রাজু আর ফারান এসে বলে তুই গ্রেড হো। বন্ধুদের এমন সাফল্যে রাঞ্চু চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। রাজু চাকরি হয়েছে জেনে গোবিন্দ প্রিন্সিপালের মচ কেটে ফেলে। প্রিন্সিপালকে এই অবস্থায় দেখে তার মেয়েরা হাসতে থাকে। প্রিন্সিপাল বলে আমি হেরে যাব না, আমি কোশ্চেন নিজেই বানাবো, দেখি রাজু কিভাবে পাস করে। পিয়া বলে বাবা তুমি এটা করতে পারো না। প্রিন্সিপাল বলে আমি চাইলে সবকিছুই করতে পারি। রাতের বেলা পিয়া রাঞ্চুর রুমে আসে এবং তাকে প্রিন্সিপালের রুমের চাবি দেয় রাজুর জন্য এক্সাম পেপার চুরি করতে। মুভি বর্তমানে আসে। ফারান বলে আমরা পিয়াকেও নিয়ে যাই। ফারান পিয়াকে ফোন করে জানতে পারে আজ পিয়ার বিয়ে। রাজু বলে বিয়ে তো সন্ধ্যায়, তার আগে আমরা পিয়াকে নিয়ে আসবো। চাতুর বলে এখন কোথাও যাওয়া হবে না। রাজু ও ফারহান গাড়ি ছাড়ে এবং চাতুরের হাত পা বেঁধে রাখে। একটু পর তারা বিয়ে বাড়িতে পৌঁছে। এরপর দুজন দুদিকে যায়। পিয়া ফারহানকে দেখে খুব খুশি হয়। ফারহান বলে আমরা রাঞ্চুর খোঁজ পেয়েছি। এদিকে রাজু বরের রুমের সামনে দাঁড়িয়েছিল এবং সে ওয়েটার সাজে। রাজু আয়রন মেশিন দিয়ে বরের শেরওয়ানির 12টা বাজিয়ে দেয়। ফারহান বলে তুমি কি সুহাসকে বিয়ে করে বিপদে পড়তে চাও? পিয়া বলে সুহাস এখন আগের মতো নেই। তখনই পিয়া সুহাসের চিৎকার শুনতে পায়। সুহাস রাজুকে বলছে তুমি জানো এই শেরওয়ানির দাম কত? রাজু বলে স্যার আমি আপনাকে আরেকটা শেরওয়ানি এনে দিচ্ছি। পিয়া বলে আমি আমার বাবাকে এভাবে অসম্মান করতে পারবো না। এরপর রাজু বর সেজে পিয়ার পাশে বসে। এদিকে ফারহান গাড়ি নিয়ে আসে। রাজু বলে তুমি এখনই সিদ্ধান্ত নাও, নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে নাকি আমাদের সাথে যাবে। পিয়ার বড় বোন প্রিন্সিপালকে থামায়। পিয়া রাজুর হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। ফারহান বলে রাঞ্চু বিয়ে করেছে কিনা সেটা তো জানি না। পিয়া বলে বিয়ে করলে আমার কি হবে? রাজু বলে তাহলে তোমাকে আবারও ফেরত দিয়ে আসবো। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। রাঞ্চু পিয়ার দেওয়া চাবি দিয়ে রুমের দরজা খোলে। তারা খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোশ্চেন খুঁজে পায় না। তারা পিয়াকে ফোন করে। ফোন পিয়ার বাবা উঠায়। ফোনে ড্যাড অফিস নামে নাম্বার সেভ করা ছিল। তখনই তারা কোশ্চেন পেপার পেয়ে যায়। প্রিন্সিপাল সোজা অফিসে চলে আসে। সেখানে কাউকে না পেলেও প্রিন্সিপাল বুঝতে পারে কোশ্চেন পেপার চুরি হয়েছে। এদিকে রাঞ্চু আর ফারহান তাদের রুমে আসে। রাঞ্চু রাজুকে কোশ্চেন পেপারটা দেয়। রাজু বলে এই পেপারে কোনো দরকার নেই, যা করার আমি নিজেই করব। রাঞ্চুর বন্ধুর এমন সাহসিকতায় খুব খুশি হয়। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপাল কোশ্চেন পেপারটা দেখতে পায়। প্রিন্সিপাল রেগে যায় এবং
রাঞ্চোকে মারতে থাকে। প্রিন্সিপাল বলে আজ রাতের মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যাবে, না হয় কাল সকালে তোমাকে পুলিশে দেবো। প্রিন্সিপাল বাড়ি এসে প্রিয়াকে বলে আমার অফিসের চাবি তাদেরকে কে দিয়েছে? প্রিয়া বলে আমি দিয়েছি, তোমার অন্যায়ের প্রতিবাদ করেছি, তোমার এই আচরণের জন্য ভাইয়া আজ আমাদের সাথে নেই। ভাইয়া আত্মহত্যা করেনি বাবা, তাকে মার্ডার করা হয়েছে। ভাইয়া লেখক হতে চেয়েছিল কিন্তু তুমি তাকে হতে দাওনি। আজ যদি তুমি ভাইয়ার মনের কথাগুলো শুনতে তাহলে হয়তো ভাইয়া আমাদের মাঝে বেঁচে থাকতো। এই বলে প্রিয়া বাড়ি ছেড়ে হাসপাতালে চলে আসে। রাতে প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ক্যাম্পাস সহ পুরো শহর পানিতে ডুবে গেছে। এর মধ্যে প্রিয়ার বড় বোনের প্রসব ব্যথা ওঠে। এদিকে বৃষ্টির মধ্যে রাঞ্চো সহ 3 বন্ধু ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। প্রিন্সিপাল অ্যাম্বুলেন্সকে ফোন করে কিন্তু পানি জমে থাকে, অ্যাম্বুলেন্স আসতে পারে না। রাঞ্চো প্রিয়ার বোনকে দেখতে পায়। প্রিয়া ফোনে রাঞ্চোকে বলে দিদিকে এখন হাসপাতালে নিয়ে আসার সময় নেই, যা করার তোমাকেই করতে হবে। এরপর তারা প্রিয়ার বোনকে ক্যাম্পাসের ভেতর একটা টেবিলের উপর শোয়ায়। প্রিয়া ভিডিও কলে তার বোনকে বলছে দিদি পুশ করো। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে। প্রিয়া বলে বাবা তারা যেটা করছে তাদেরকে তা করতে দাও। প্রিয়া রাঞ্চোকে একটা ফটো দেখিয়ে বলে দেখো বাচ্চাটা এভাবে বের হচ্ছে কিনা। রাঞ্চো দেখে বলে বের হয়নি। এর মধ্যে প্রিয়ার বোন তার শরীর ছেড়ে দেয়। তখনই পাশ থেকে নার্স বলে এখনই ভ্যাকুয়াম কাপ লাগবে। রাঞ্চো বলে ভ্যাকুয়াম কাপটা কি? প্রিয়া ভিডিওতে ভ্যাকুয়াম কাপের কাজ দেখায়। রাঞ্চো বলে আমি এটা বানাতে পারবো। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। রাঞ্চো বলে তোমরা হোস্টেলের সবাইকে ডাকো এবং গাড়ি থেকে ব্যাটারি বের করে নিয়ে আসো। যেই বলা সেই কাজ, সকলে সবকিছু নিয়ে চলে আসে। রাঞ্চো একটার পর একটা ব্যাটারি একখানে করে ইনভার্টার তৈরি করে এবং অন্যদিকে ভ্যাকুয়াম কাপ তৈরি করছে। একটু পর তাদের প্রচেষ্টায় বিদ্যুৎ আবার চলে আসে। প্রিয়া সবকিছু দেখিয়ে দিচ্ছিল আর অবশেষে রাঞ্চো বাচ্চাটিকে সফলভাবে বের করতে পারে। এদিকে সবাই তো অবাক হয়ে যায় কিন্তু বাচ্চাটি কোনো চিৎকার করছে না। রাঞ্চো বাচ্চার কান্না করে তো অনেক কিছু করতে থাকে কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। সকলে প্রায় আশা ছেড়েই দেয়। রাজু পিয়ার বোনকে বলে আলি জুয়েল। এই শুনে বাচ্চাটা লাথি মারে। সবাই তখন আলি জুয়েল বলতে শুরু করে। অবশেষে বাচ্চাটি কান্না করে। এদিকে সকলে খুশিতে কান্না করে ফেলে। রাঞ্চো বাচ্চাটিকে তার নানার হাতে তুলে দেয়। ফারহান মনে মনে ভাবে যদি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলবে তাহলে তার একদিন কি আমার একদিন। প্রিন্সিপাল কান্না করতে করতে বলে তোর যা মন চায় তুই তাই হবি। ফারহান এই শুনে তো মহা খুশি। একটু পর রাঞ্চো সেখান থেকে চলে যাচ্ছিল। পেছন থেকে প্রিন্সিপাল ডাক দেয়। প্রিন্সিপাল স্পেসিফিক সেই কলমটি রাঞ্চোকে দেয়, কেননা এতদিন পর প্রিন্সিপাল একজন এক্সট্রাঅর্ডিনারি ছাত্র পেল। বেশ কিছুদিন পর সমাবর্তনের দিন প্রিন্সিপাল রাঞ্চোর হাতে সার্টিফিকেট তুলে দেয়। এইসব মুহূর্ত রাঞ্চো ক্যামেরাবন্দি করছিল। একটু পর রাঞ্চো সেখান থেকে চলে যায়। মুভি আবারও বর্তমানে আসে। রাজু ফারহান সহ সকলে রাঞ্চোর স্কুলে আসে। এসে দেখে প্রত্যেক বাচ্চাই সেখানে নতুন কিছু করছে। তখনই একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটি ফারহান, রাজু আর প্রিয়ার ব্যাপারে অনেক কিছু বলতে থাকে। প্রিয়া বলে তুমি এত কিছু কেমনে জানো, কে তুমি? ছেলেটি বলে আমাকে কিভাবে চিনবেন, সেন্টিমিটার যে এখন মিলিমিটার হয়ে গেছে। এই শুনে রাজু আর ফারহান মোহনকে জড়িয়ে ধরে। অবশেষে আমরা রাঞ্চোকে দেখি। প্রিয়া রাঞ্চোর কাছে এসে তাকে একটা চর মারে। তুমি কি কাকে পছন্দ করো? রাঞ্চো বলে হ্যাঁ তোমাকে। এই শুনে প্রিয়া তো মহা খুশি। এরপর ফারহান আর রাজু মিলে রাঞ্চোকে মারতে থাকে। আসলে সত্যিকারের বন্ধুত্ব বুঝি এটাকেই বলে। পরবর্তীতে সেখানে চাতুর আসে এবং বলে 10 বছর পর আজ আমি কোথায় আর তুমি কোথায়, এই এগ্রিমেন্টে একটা সাইন করো যে তুমি লুজার। রাঞ্চো পেপারে একটা সাইন করে। চাতুর বলে প্রিন্সিপালের পেন তোমার কাছে কেন? এই বলে চাতুর পেন নিয়ে নেয়। রাঞ্চো বলে এ তো আগের মতোই আছে। প্রিয়া বলে তোমার আসল নামটা কি? রাঞ্চোর বলে ফুনসুক ওয়াংরু। এই শুনে তারা অবাক হয়ে যায়। ফারহান বলে তুমি সেই ওয়াংরু যাকে চাতুর খুঁজে বেড়াচ্ছে? রাঞ্চো বলে হ্যাঁ আমি সেই ওয়াংরু। ফারহান খুশিতে চিৎকার করতে থাকে। এরপর রাঞ্চো চাতুরকে ফোন করে। রাঞ্চো বলে তোমার সাথে কোনো ডিল করতে পারবো না। চাতুর বলে স্যার এমনটা বলবেন না। রাঞ্চো বলে সই করবো কিভাবে, তুই তো পেনটা নিয়ে গেছিস। চাতুর এগ্রিমেন্টে দেখে ওয়াংরু লেখা আছে। চাতুর বলে আমি জানতাম তুমি একদিন বড় কিছু হবে। রাঞ্চো বলে না তুমি মিথ্যে বলছো। এই বলে তারা সেখান থেকে পালাতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বলি, জীবনে যাই করুন না কেন মনোযোগ সহকারে করবেন, দেখবেন ঠিকই আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।